ওকে, সো আমরা লাস্ট ক্লাসে ফার্স্ট ম্যাথটা করেছিলাম, প্রবলেম নাম্বার 1 করেছিলাম। আজকে আমরা প্রবলেম নাম্বার 2 করব, এবং এই প্রবলেম নাম্বার 2টা আমাদের অ্যাডজাস্টিং জার্নাল এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দুটোই আমি করব। আচ্ছা, এখন আমাকে বলেন, আমার সুন্দর করে করা আছে ম্যাথটা, এটা কি হচ্ছে গিয়ে আমি এখান থেকে যদি আস্তে আস্তে করে বুঝিয়ে দেই তাহলে কি হবে না? দেখেন, অনেক বড় একটা অঙ্ক, এই যে বিশাল বড়, এটা যদি আমি লিখে লিখে করতে চাই আমাদের অনেক সময় লাগবে। এখন আপনারা যদি চান আমি হয়তো আবার এটা করতে পারি, বাট আমি যদি আস্তে আস্তে করে যেটা বুঝিয়ে দেই তাহলে কি হবে? জি ম্যাম, হবে। আমি আস্তে আস্তে করে বুঝাই, ঠিক আছে? ম্যাম, হুম, ওই হ্যাঁ। এক্সামের সময় ম্যাম ওয়ার্ডে ম্যাথ গুলা করতে পারলে কি সুবিধা হতো, মানে অনেক বক্স আঁকা লাগে তো খাতার হুম, মধ্যে। আহ, মানে হ্যাঁ, ম্যাথ মানে ছোট, কিন্তু হুম। মানে একে টেকে করতে গেলে কি অনেক টাইম লেগে যায়। আচ্ছা স্যার, আমার হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনাদেরকে আমি অনেক সময় নিষেধ করি, কেন জানেন? এমন আমি অনেক পেয়েছি যে আপনারা ধরেন কপি করে দেয়। একদম হুবহু কপি। এটা আমি লাস্ট সেমিস্টারে তো আমি আপনাদের ডিপার্টমেন্টে পড়িয়েছিলাম, আমার একদম খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এখন আমার তো মানে আমি তো কি করবো, আমি তো আর জিরো দিয়ে দিতে পারছি না। এমন আমি অনেককে পেয়েছি যে জাস্ট একই ওয়ার্ডের ফাইলটা আমি মনে করেন কি বলবো, হয়তো একই জিনিস আমি 10, 15, 20টা পাচ্ছি, 10টা হয়তো পেয়ে গিয়েছি, যেখানে A to Z মানে একই কথা বলা আছে, কোথাও বিন্দু মাত্র চেঞ্জ নেই। তার মানে এটা কি মিন করে বলেন? আপনাকে যদি আমি আপনাদের 10টা ফ্রেন্ডকে যদি এখন কোনো কিছু লিখতে দিই, আপনাদের 10 জনের লেখা কি কখনোই সেম হবে? অবশ্যই একটু চেঞ্জ হবে না? কেউ হয়তো আপনি ইন্স্যুরেন্স বানান লিখতে গিয়ে ভুল করবেন, কেউ প্রিপেড লিখতে গিয়ে ভুল করবেন, কেউ সাপ্লাইজ লিখতে গিয়ে ভুল করবেন, এরকম বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আপনাকে যদি আমি ফিজিক্যালি আপনাকে লিখতে বলি, আপনাকে এই টেস্টটা করি, আপনারা কিন্তু এক একজন এক এক রকম কাজটা করবেন। কিন্তু যখন আমি ডক ফাইল গুলো পাচ্ছিলাম, ওয়ার্ড ফাইল গুলো পাচ্ছিলাম, আমি দেখতে পেয়েছি এরকম অনেকের ঠিক হুবহু সেম ডক ফাইল আমার কাছে এসছে। তো আমি এখন কি বলবো বলেন? তার মানে কি, এটা আপনাদের জন্য, যারা এই কাজটা করে তাদের জন্য কি খুব সহজ হয়ে যাচ্ছে না? যে আপনারা কেউ একজন বন্ধু ওয়ার্ড ফাইলটা করলেন, সে আপনারা হচ্ছে অন্যরা তার কাছ থেকে নিয়ে নিলেন, একদম সুন্দর করে ওই জিনিসটা দিয়ে দিলেন, কোনো কষ্টও নাই, হাতেও লিখতে হলো না। হাতে লিখতে গেলে তো নিজেকে আপনার একটু চিন্তা করতে হবে, সময় লাগবে যে এইটা করবো, এবং একজনের হাতে লেখা তো আরেকজন কপি করে পুরোপুরি লিখে আপনাকে দিতে হচ্ছে, আপনাকে একটু হলেও কষ্ট করতে হচ্ছে। আপনারা তো অনেক কিছু কালেক্ট করেই ফেলেন, বাট এটা আমার কাছে মনে হয়েছে ইটস টু ইজি হয়ে যায়। সেই কারণে আমি ডক ফাইলটা ম্যাথের ক্ষেত্রে অ্যালাউ করিনি। ওকে, কারণ লাস্ট সেমিস্টারে আমার খুব বাজে এক্সপেরিয়েন্স হয়েছে, আমি হুবহু সেম জিনিস অনেকের পেয়েছি। তো যেটা থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে তারা একজনের কাছ থেকে কালেক্ট করে এটা সবাই একই জিনিস দিয়ে দিচ্ছে, there is no change, একটা ওয়ার্ডে বা একটা কোথাও কোনো বিন্দু মাত্র চেঞ্জ নেই সেখানে, ঠিক আছে? সো আমি আসলে কিছু আমার বলার নেই, কারণ আপনাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা আনফেয়ার মিনস এর সুযোগ নেয় বলে আমাদের সবার জন্য এরকম ডিসিশনে আসতে হয়, হার্ড হতে হয়, কিছু করার নেই। ঠিক আছে, সরি। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমি আপনাদের তাহলে শুরু করি 2 নম্বর প্রবলেমটা। জি ম্যাম। আচ্ছা দাঁড়ান একটু। আচ্ছা, এখানে দেখেন আমরা যে কোয়েশ্চেনটা সলভ করছি, আমি একটু কোয়েশ্চেনটা আগে একটু পড়ে নিই, তারপর আমি ম্যাথটা দেখাচ্ছি। বলা হচ্ছে নিশু রিভার রিসোর্ট ওপেন ফর বিজনেস অন June 1 with 8 air conditioned units. Its trial balance before adjustment on August 31 is as follows. তার মানে ওরা বলতে চাচ্ছে নিশু রিভার রিসোর্ট নামে মানে কেউ একটা এরকম একটা রিসোর্ট বিজনেস স্টার্ট করতে চাচ্ছে জুনের 1 তারিখ থেকে, এবং ইটস ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট অন August 31 ইজ অ্যাজ ফলোজ। খেয়াল করেন, ওরা বলতে চাচ্ছে তার মানে কেউ একজন নিশু রিভার রিসোর্ট নামে একটা রিসোর্ট বিজনেস স্টার্ট করছে যেখানে 8টা এয়ার কন্ডিশন ইউনিট আছে, তার মানে 8টা রুম আছে এয়ার কন্ডিশন। এই 8টা রুম নিয়ে তারা একটা রিসোর্ট বিজনেস স্টার্ট করছে। এই কথাটা আমি বলে নিচ্ছি কেন, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম, মনে করে দেখেন, আমি বলেছিলাম যে
যখনই আমরা অ্যাডজাস্টিং জার্নালটা করব প্রথমেই আমরা বুঝে নিব যে আমরা যে প্রবলেমটা সলভ করছি সেটা কি ধরনের বিজনেস। সো আমরা বুঝে নিলাম ওদের একটা রিসোর্ট বিজনেস, ঠিক আছে। ইটস ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট অন অগস্ট 31 ইজ অ্যাজ ফলোজ। ওকে, সো এখন দেখেন এখানে কি বলা হচ্ছে। ওকে, সো এখানে দেখেন আমার এরপর একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এবং খেয়াল করেন ওরা কিন্তু বিজনেসটা স্টার্ট করেছিল জুনের 1 তারিখে এবং শেষ করেছে অগাস্ট 31-এ। দ্যাট ইজ জুন জুলাই অগাস্ট 3 মাসের জন্য কিন্তু ওরা এই রেকর্ডিংটা আমাদের দেখাতে হবে। দ্যাট ইজ 3 মাসের জন্য আমরা অ্যাডজাস্টিং জার্নাল করব। বোঝা গেল বিষয়টা? হ্যালো? জি ম্যাম। ঠিক আছে, সো এটা আমরা বুঝলাম যে 3 মাসের জন্য আমরা এই অ্যাডজাস্টিং জার্নালটা করব। কারণ এই কথাটা বলে নিচ্ছি প্রথমে এই জন্য যে আমরা যখন ধরেন যদি কোনো ইনফরমেশন আমাদের দেয়া থাকে পার মান্থের জন্য, তার মানে ওটাকে আমাদের কি করতে হবে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 3 মাসের জন্য বের করে নিতে হবে। ওকে, সো এখন খেয়াল করেন আমরা কি করব। আমার নিশু রিভার রিসোর্টের জন্য আমার একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এরপর অ্যাডজাস্টিং আইটেম গুলো দেওয়া আছে। এরপর দেখেন ফার্স্ট কি বলা হচ্ছে, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ 400 পার মান্থ। ওই যে দেখেন আমি যে প্রথমেই বললাম যে আমাদের 3 মাসের জন্য অঙ্কটা করছি, এটা আমাদের বুঝে নিতে হলো কেন। দেখেন এখানে প্রথমেই বলে দিল যে আমাদের ইন্স্যুরেন্সটা প্রত্যেক মাসে 400 টাকা করে এক্সপায়ার হয় ইন্স্যুরেন্স এক্সপেন্সটা। তার মানে প্রতি মাসে ইন্স্যুরেন্স এক্সপেন্স হয় 400 টাকা করে। এবার আমরা কিন্তু অঙ্কটা করছি কত মাসের জন্য, 3 মাসের জন্য। তার মানে আমার জুন জুলাই অগাস্ট, জুনে শুরু করা হয়েছিল এবং অগাস্ট পর্যন্ত রেকর্ড করতে বলা হয়েছে। সো জুন জুলাই অগাস্ট 3 মাসের জন্য আমার অ্যামাউন্টটা কত দাঁড়াবে, 1200 টাকা। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, তার মানে আমি এবার আপনাদের সলিউশনটা দেখাই। যদি ফার্স্ট জার্নালের জন্য আমার সলিউশনটা আমি মানে জার্নালটা কি হবে, অ্যাডজাস্টিং জার্নালটা হবে তাহলে কি, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট কত টাকা, 1200 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 1200 টাকা। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ঠিক আছে, সো এইভাবে আমরা জার্নালটা করব। তার মানে আমি কি করছি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আবার ক্লিয়ার হন। আমার প্রত্যেক মাসে বলা হচ্ছে 400 টাকা করে ইন্স্যুরেন্স এক্সপেন্স এক্সপায়ার হয়, তার মানে প্রতি মাসে 400 টাকা করে এক্সপেন্স হবে। আমার 3 মাসে কত টাকা হবে, 1200 টাকা। তার মানে কি আমার এই যে নিশু রিভার রিসোর্ট যারা তাদের রিসোর্ট বিজনেস স্টার্ট করেছে তাদের জুন থেকে অগাস্ট মাসের জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়েছে 1200 টাকা। সো যেহেতু একটা এক্সপেন্স হয়েছে, এক্সপেন্স আমার কি অ্যাকাউন্ট, ডেবিট অ্যাকাউন্ট। বৃদ্ধি পেলে আমরা কি করব, ডেবিট করব। সো ইন্স্যুরেন্স এক্সপেন্সকে আমরা ডেবিট করলাম 1200 টাকা। এবং খেয়াল করেন এখানে এই যে আমার 3 মাসের টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে দেখালাম, আগে কিন্তু ওদের একটু খেয়াল করেন এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স নামে দেখেন ওরা কিন্তু প্রথমে কিন্তু তাদের ট্রায়াল ব্যালেন্সে 6000 টাকা প্রিপেইড ইন্স্যুরেন্স হিসেবে একটা অ্যামাউন্ট দেখিয়েছে। ঠিক আছে, এখন এই যে 6000 টাকা তারা প্রিপেইড ইন্স্যুরেন্স হিসেবে দেখিয়েছিল, এখন সেই প্রিপেইড ইন্স্যুরেন্সের মধ্যে থেকে 1200 টাকার ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে গেল। তার মানে কি এই 6000 টাকা কি আর প্রিপেইড ইন্স্যুরেন্স তখন কি থাকবে না কমে যাবে? কমে যাবে ম্যাম। কমে যাবে, কারণ আমার তো ওই প্রিপেইড ইন্স্যুরেন্সের মধ্যে থেকে 1200 টাকা তো এখন এক্সপেন্স হয়ে যাচ্ছে, সেটা তো আর প্রিপেইড থাকছে না। তার মানে আমাকে প্রিপেইডটাকে কমাতে হবে। তো প্রিপেইড ইন্স্যুরেন্স নামে আমি এই জন্য 1200 টাকাকে কমিয়ে ফেলছি। বোঝা গেল? জি ম্যাম। ওকে, নেক্সট। এবার আমার তার মানে কি আলটিমেটলি আমি বুঝতে পারলাম যে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্সকে বাড়াতে হলো ডেবিট করে এবং প্রিপেইড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করে কমাতে হলো 1200 টাকা। ওকে, নেক্সট। অ্যাকাউন্ট অন অগাস্ট 31 shows 600 of supplies on hand. অগাস্ট 31 অ্যাকাউন্টে এসে দেখা যাচ্ছে যে 600 টাকার সাপ্লাইজ হাতে আছে। দেখেন তো এখানে সাপ্লাইজ আমাদের ছিল কত, 3300 টাকা। হ্যাঁ জি ম্যাম। 3300 টাকা। এখন বলা হচ্ছে 600 টাকার হাতে আছে। তার মানে বাকিটুকু আমরা কি করেছি, আগে ছিল 3300 টাকার, এখন বলা হচ্ছে হাতে আছে 600 টাকা, তাহলে বাকিটুকু কি করেছি, বাকিটুকু কি করেছি, সাপ্লাইজ এক্সপেন্স ম্যাম। ইয়েস, এক্সপেন্স করেছি, খরচ করে ফেলেছি। সো খরচ করলেই আমরা কি করব, সাপ্লাইজ এক্সপেন্সকে আমরা ডেবিট করব কত টাকার, 3300 মাইনাস 600, তার মানে 2700 টাকা।
সো 2700 টাকার আমরা সাপ্লাইজ এক্সপেন্স করে ফেলেছি বা ইউজ করে ফেলেছি। সো সাপ্লাইজ এক্সপেন্সকে ডেবিট করছি 2700 টাকা, এবং যখন আমি ইউজ করে ফেলছি তখন কি আমার অ্যাসেট অবশ্যই কমে যাবে, জি ম্যাম। ঠিক আছে? তাই সাপ্লাইজকে ক্রেডিট করছি কত, 2700 টাকা। ওকে, জি ম্যাম। ঠিক আছে। সো এভাবে বসালাম। নেক্সট আমাদের third transaction, annual depreciation is 6000 on cottage and 2400 on furniture. বলা হচ্ছে বাৎসরিক ডেপ্রিসিয়েশন ছিল কটেজের উপর 6000 টাকা এবং ফার্নিচারের উপর 2400 টাকা। এটা হচ্ছে 1 বছরের ডেপ্রিসিয়েশন। এখন এটা যদি 1 বছরের ডেপ্রিসিয়েশন হয়, আমরা অঙ্কটা করছি ক মাসের জন্য, 3 মাসের জন্য, ঠিক আছে? তার মানে কি আমাকে এই যে অ্যামাউন্ট গুলো দেওয়া আছে সেটার থেকে 3 মাসের অ্যামাউন্টটা বের করতে হবে। কিভাবে বের করব? এই অ্যামাউন্টটাকে 12 দিয়ে ডিভাইড করে 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাব 3 মাসের অ্যামাউন্ট। জি ম্যাম। ঠিক আছে। সো আমরা এখন কি করব, 6000 ডিভাইডেড বাই 12 মাল্টিপ্লাই বাই 3 করলে আমরা কিন্তু কটেজের জন্য ডেপ্রিসিয়েশন পেয়ে যাব 1500 এবং ফার্নিচারের জন্য ডেপ্রিসিয়েশন পেয়ে যাব 600। এই দুটো অ্যামাউন্ট পেলাম দুটো অ্যাসেটের জন্য। সো আমরা কিন্তু এখানে সেপারেটলি দুটো ডেপ্রিসিয়েশনের জন্য জার্নাল দিব। এবং আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে ডেপ্রিসিয়েশনটা আমাদের কি, লং টার্ম অ্যাসেট ইউজ করার চার্জ বা এক্সপেন্স। সো আমি সেই এক্সপেন্সটাকে ডেবিট করব, এবং আমরা বলেছিলাম যে যখনই আমরা কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করি তার এগেইনস্টে আমরা কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে দেখাই। কারণ কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা কেন দেখাই? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা কেন দেখাই? কারণ এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে আমরা সমস্ত ডেপ্রিসিয়েশন গুলোকে জমা করে রাখছি, যেন যখনই আমার ওই পার্টিকুলার অ্যাসেটের বুক ভ্যালুটা আমার জানতে চাওয়া হলেই আমি সেই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কস্ট থেকে মাইনাস করলেই যেন সেটা বের করে ফেলতে পারি। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, সো এইভাবে আমরা করব। নেক্সট, এখন আমাদের যেটা করতে হবে, তো এভাবে আমরা দুটো অ্যাসেটের জন্য ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা দেখিয়ে দিলাম। এবার দেখেন আমাদের ফোর্থ ট্রানজেকশন কি বলা আছে, unearned rent revenue of 4100 was earned prior to August 31। বলা আছে unearned rent revenue এর মধ্যে থেকে 4100 টাকার রেভিনিউটা আর্ন হয়েছে। এখন আপনাদেরকে একটু দেখাই যে দেখেন আমাদের আগে কিন্তু unearned rent revenue ছিল কত, 7400 টাকা। ওরা বলতে চাচ্ছে সেই 7400 টাকার মধ্যে থেকে 4100 টাকার এখন কি হয়ে গিয়েছে, আর্ন হয়ে গিয়েছে। বোঝা গেল? জি ম্যাম। ওকে, সো আনআর্ন রেন্ট রেভিনিউর মধ্যে থেকে 4100 টাকা এখন আর্ন হয়ে গিয়েছে। সো যখন আমার আনআর্ন রেভিনিউটা আর্ন হয়ে যাবে, তাহলে কি হচ্ছে বিষয়টা, আমার যখন আর্ন হয়ে যাচ্ছে তার মানে কি রেভিনিউটা বেড়ে যাচ্ছে। জি ম্যাম। ঠিক আছে, এবং যখন আনআর্ন রেভিনিউটা আর্ন হয়ে যাচ্ছে তখন কি আর সেই অ্যামাউন্টটা কি আনআর্ন থাকবে না কমে যাবে? কমে যাবে। ইয়েস। ওকে, সো আমি আপনাদের বুঝিয়ে বলছি। সো যেহেতু আমাদের আনআর্ন রেভিনিউটা যখন আর্নড হয়ে যাচ্ছে তখন রেভিনিউটা বেড়ে যাচ্ছে, তাই রেন্ট রেভিনিউ নামে আমি কি করছি, ক্রেডিট করে বাড়াচ্ছি। এবং আমার এই রেভিনিউটা যখন বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ আনআর্ন রেভিনিউটা যখন আর্নড হয়ে রেভিনিউ হয়ে যাচ্ছে তখন তো আমার আনআর্ন রেভিনিউটা কমে যাবে। সো আনআর্ন রেন্ট রেভিনিউকে আমার কি করতে হবে, ডেবিট করে কমাতে হবে। বোঝা যাচ্ছে? কারণ আনআর্ন রেভিনিউ কিন্তু একটা লাইবিলিটি। সো যখন কমে যাবে তখন আমি কি করব, ডেবিট করব। জি ম্যাম। ঠিক আছে, সো সেটা আমার আনআর্ন রেভিনিউকে তখন আমার ডেবিট করতে হবে। পেলাম। এবার নেক্সট হচ্ছে গিয়ে আমাদের, তার মানে বুঝতে পারলাম যেহেতু আনআর্ন রেভিনিউটা আর্নড হয়ে রেভিনিউ হয়ে গিয়েছে, রেভিনিউকে বাড়াচ্ছি, রেভিনিউকে ক্রেডিট করে। আর যখনই এটা আর্নটা আর্নড হয়ে যাচ্ছে, আনআর্ন রেভিনিউটা তখন কমে যাচ্ছে, আনআর্নটা আনআর্ন থাকছে না বলে আমি আনআর্ন রেভিনিউকে কমাচ্ছি ডেবিট করে, যেহেতু আনআর্ন রেভিনিউ একটা লাইবিলিটি। নেক্সট হচ্ছে আমাদের স্যালারিজ অফ 400 ওয়্যার আনপেইড। তার মানে স্যালারিটা বকেয়া আছে কত টাকা, 400 টাকা। এখন বকেয়া থাকলে আমরা কি করব, আমরা বলেছিলাম যে আমরা জার্নালটা কি দেই, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, মনে আছে? যদি আমরা এটা জেনারেল জার্নাল করতাম আমরা কি দেখাতাম, স্যালারি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু যেহেতু আমরা অ্যাডজাস্টিং জার্নাল করছি তাই আমরা এটাকে কি দেখাবো, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, ম্যাম এখানে যদি স্যালারি অফ মানে মানে আনপেড না থাকে পেড থাকতো,
আনপেইড না থেকে পেইড থাকতো, সাধারণত পেইড হলে মানে ক্যাশে পে করা হলে আপনার এটা অ্যাডজাস্টিং জার্নালে থাকতো না, এটা আপনার জেনারেল জার্নালেই চলে আসতো। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি অ্যাডজাস্টিং জার্নাল গুলো খেয়াল করেন সাধারণত দেখবেন যে এখানে আমাদের কোনো ক্যাশ ট্রানজেকশন অ্যাডজাস্টিং জার্নালে থাকে না। সাধারণত অন অ্যাকাউন্ট ট্রানজেকশন গুলো, ওই যে আমরা টাইপস অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর মধ্যে দেখেছিলাম কি কি আইটেম দেখেছিলেন, ওখানে কি কোনো ক্যাশ ট্রানজেকশন দেখেছিলেন? মনে আছে কি কি আইটেম দেখেছিলেন? প্রিপেইড এক্সপেন্স দেখেছিলেন, আনআর্ন রেভিনিউ দেখেছিলেন, অ্যাক্রুড রেভিনিউ দেখেছিলেন, অ্যাক্রুড এক্সপেন্স দেখেছিলেন। সেখানে কিন্তু কোনো ক্যাশ ট্রানজেকশন দেখেননি, মনে আছে? There are 4 types of adjusting entries নিয়ে আমি যখন লাস্ট ক্লাসে কথা বলেছিলাম। জি ম্যাম, মনে পড়েছে। ঠিক আছে, তার মানে আমরা সাধারণত এটাই আমরা ধরে নিব যে কোনো ক্যাশ ট্রানজেকশন সাধারণত আমাদের অ্যাডজাস্টিং জার্নালে আসে না, কারণ ক্যাশ ট্রানজেকশন গুলো আমাদের জেনারেল জার্নালেই সাধারণত রেকর্ড করা হয়েছে। আমরা কিন্তু অ্যাডজাস্টিং জার্নালে 4 টাইপের ট্রানজেকশনই পাই, সেটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স, আনআর্ন রেভিনিউ, অ্যাক্রুড রেভিনিউ, অ্যাক্রুড এক্সপেন্স। সো এই যে আইটেমটা আমি বললাম স্যালারি এক্সপেন্স, ডেবিট, স্যালারি পেয়েবল, এটা কি? অ্যাক্রুড এক্সপেন্স এর একটা এক্সাম্পল আমরা পেলাম, যে একটা এক্সপেন্স যেটা ইনকার্ড হয়েছে কিন্তু আমরা এখনো পে করিনি, ঠিক আছে, বকেয়া আছে, সেই জার্নালটা আমরা পেলাম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের রেন্টালস অফ 1000 ওয়্যার ডিউ ফ্রম টেন্যান্টস এট অগাস্ট 31। বলা হচ্ছে 1000 টাকার ভাড়া ভাড়াটিয়ার কাছ থেকে ডিউ বা বকেয়া আছে। তাহলে একটু খেয়াল করেন, এবং আপনাকে বলে দিয়েছি ইউজ অ্যাকাউন্টস রিসিভেবল। আমি লাস্ট ক্লাসে আপনাদের বলেছিলাম যে যখনই আমরা কোনো রেভিনিউ আইটেম পাবো তখনই আমরা খেয়াল করব সেই রেভিনিউটা কি রেগুলার আইটেম নাকি ইরেগুলার সোর্স অফ ইনকাম। দেখেন ওরা কিন্তু বলেছিল যে ওদের বিজনেসটা হচ্ছে রিসোর্ট বিজনেস, তার মানে রুম ভাড়া দিয়েই কিন্তু ওদের আর্নিংটা বেসিক্যালি জেনারেট হয়, আর্নিংটা হয় ওদের। সো ওরা যখন বলছে যে রেন্টাল রেভিনিউ ওদের বকে আছে, তার মানে কি ওদের রেগুলার সোর্স থেকে একটা রেভিনিউ বকে আছে। সো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি রেগুলার সোর্স থেকে আমার রেভিনিউটা বকেয়া থাকে তাহলে আমরা কি করব, অ্যাকাউন্টস রিসিভেবল কে ডেবিট করব এবং ওই পার্টিকুলার রেভিনিউ অ্যাকাউন্টকে ক্রেডিট করব। মনে আছে? হ্যালো, ঠিক আছে। সো আমার তাহলে জার্নালটা কি দাঁড়াচ্ছে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট, অ্যাজ বিকজ এই রেভিনিউটা হচ্ছে আমার রেগুলার রেভিনিউ আইটেম, রেগুলার সোর্স অফ ইনকাম, ঠিক আছে। কিন্তু যদি এখানে আমার বলা হতো নাইম, নাইম আমাদের সাথে জয়েন করলেন এই মাত্র। হ্যালো হ্যালো ম্যাম, নাইম তো অনেক আগে জয়েন করছে। এই নাইম না, আরেক নাইম, ও আচ্ছা, আরেক নাইম জয়েন করলেন। নাইমুল। হ্যাঁ, সোকে আমি বলতে চাচ্ছিলাম যে স্যার ঘুম থেকে কি উঠতে পারেন নাই? আচ্ছা পরে কথা বলছি। তো আমরা বলছিলাম যেটা, যে তার মানে রেগুলার রেভিনিউ আইটেম হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল কে ডেবিট করে রেভিনিউকে ক্রেডিট করতে হবে, যে রেভিনিউ নামটা বলবে। কিন্তু এখানে যদি আমার রেন্ট রেভিনিউ না হয়ে ডিভিডেন্ড রেভিনিউ যদি হতো তাহলে কিন্তু আমরা কি করতাম, অ্যাকাউন্টস রিসিভেবল কে তখন কিন্তু আর ডেবিট করতে পারতাম না, তখন আমরা ডিভিডেন্ড রিসিভেবল কে ডেবিট করে ডিভিডেন্ড রেভিনিউকে ক্রেডিট করতাম। বোঝা গেল? ম্যাম আরেকবার বলা যাবে? হ্যাঁ অবশ্যই, আমি বলেছি যদি এখানে রেন্ট রেভিনিউ না হয়ে অন্য কোনো রেভিনিউ আইটেম হতো, ধরেন বলা হতো যে ডিভিডেন্ড রেভিনিউ তাদের আর্ন হয়েছে কিন্তু সেটা এখনো রিসিভ করেনি, দ্যাট ইজ তাকে টাকাটা পে করা হয়নি। সো এটা যদি বলা হতো তখন আমরা কি করতাম, অ্যাকাউন্টস রিসিভেবল কে ডেবিট না করে আমরা ডিভিডেন্ড রিসিভেবল কে ডেবিট করে ডিভিডেন্ড রেভিনিউকে ক্রেডিট করতাম। যেমন আমরা ওই যে এক্সপেন্সের ক্ষেত্রে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট করেছি না, অ্যাকাউন্ট পেয়েবল কে ক্রেডিট না করে, তেমনি ভাবে এখানে আমরা যখন রেন্ট রেভিনিউর ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে যদি ডিভিডেন্ড রেভিনিউ হয় তাহলে ডিভিডেন্ড রিসিভেবল ডেবিট করে ডিভিডেন্ড রেভিনিউকে ক্রেডিট করব। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে জি জি। ওকে, সো এই হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম। নেক্সট হচ্ছে আমাদের এবার লাস্ট ট্রানজেকশন বলা হচ্ছে 7 নম্বরে, দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট ইজ 9% পার ইয়ার, দ্য মর্গেজ ওয়াজ টেকেন আউট, দ্য মর্গেজ ওয়াজ টেকেন আউট অন অগাস্ট 1। খেয়াল করেন ওরা বলতে চাচ্ছে যে ওরা কিছু বন্ধক দিয়ে লোন নিয়েছে। ধরেন ফর এক্সাম্পল এমন হতে পারে যে আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, তো বিজনেস করতে গেলে আপনার 20 লাখ টাকা লোন লাগবে। এখন আপনাকে ব্যাংক কিন্তু এমনি এমনি 20 লাখ টাকা লোন দিবে না, আপনাকে
অনেক সময় যদি আপনি ওইরকম কোনো ভালো বিজনেস আপনি দেখাতে না পারেন বা ভালো জব করেন, এরকম অনেক কিছু না দেখাতে পারলে আপনাকে ধরেন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট লোন দেওয়ার ক্ষেত্রে আপনাকে কি করবে, আপনাকে বলবে যে তুমি তোমার অ্যাসেট বন্ধক রাখো। ধরেন আপনার একটা বাড়ি আছে ফর এক্সাম্পল, সেটার দাম 50 লাখ টাকা। সেই বাড়িটাকে, আপনার বাড়ির দলিলটাকে বন্ধক রেখে, তার মানে আপনি দলিল মানে কি, বাড়িটাকেই বন্ধক রাখছেন তাদের কাছে, ওটা বন্ধক রেখে আপনাকে 20 লাখ টাকা লোন নিতে হবে। দ্যাট ইজ তখন তারা কি চিন্তা করবে যে আপনি কিন্তু কোনোভাবেই তখন তাদের টাকাটা পরিশোধ না করে পারবেন না, কারণ আপনি যদি 20 লাখ টাকা পরিশোধ না করেন, আপনার কিন্তু 50 লাখ টাকার অ্যাসেটটা বিক্রি করে তারা কিন্তু টাকা নিয়ে বাকিটা আপনাকে হয়তো দিয়ে দিবে। বোঝা গেল কথাটা? এবং তাদের ওই 20 লাখ টাকার সাথে ইন্টারেস্ট সহ যত টাকা হবে সমস্ত টাকা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে যাবে, আপনার জমিটা বিক্রি করে, বাড়িটা বিক্রি করে। সো এটাকে আমরা বলি বন্ধকি লোন, ঠিক আছে? মানে বন্ধক দিয়ে যে লোনগুলো নেওয়া হয়। সো ওরা বলছে ওদের এরকম একটা বন্ধকি লোন ছিল যেখানে পার ইয়ারের জন্য ইন্টারেস্ট চার্জ হচ্ছে 9%। ওকে, 9% রেটে তারা হচ্ছে যেখানে ইন্টারেস্ট দেয়। তো এরকম একটা পেলাম আমরা, মর্টগেজ লোন তাদের ছিল। এখন আমাদের খেয়াল করতে হবে যে এই লোনটা নেওয়া হয়েছিল কবে। লোনটা নেওয়া হয়েছিল, দেখেন বলা হয়েছে অগাস্টের 1 তারিখে, এবং আমরা কিন্তু ইনফরমেশন গুলো রেকর্ড করছি অগাস্ট 31-এ। মানে জুন থেকে অগাস্ট পর্যন্ত আমরা কিন্তু ইনফরমেশন গুলোকে রেকর্ড করছি। তার মানে 3 মাসের ইনফরমেশন আমরা কিন্তু রেকর্ড করার কথা থাকলেও এখানে যেহেতু আমি লোনটা নিয়েছি অগাস্টের 1 তারিখে এবং রেকর্ড করছি অগাস্ট 31-এ, তার মানে কি আমার 1 মাসের ইনফরমেশন আমাকে আসলে দেখাতে হচ্ছে। বুঝতে পারছেন কথাটা? মানে 1 মাসের ইন্টারেস্ট আমাকে বুঝতে হবে যে 1 মাসের ইন্টারেস্টের অ্যামাউন্টটা আসলে ডিউ হয়েছে, যেটা আমরা দেখাবো। হ্যালো, বুঝতে পারছেন? বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে। এখন দেখেন এই 1 মাসের টাকাটা আমরা বের করব কিভাবে, কোয়েশ্চেন হচ্ছে এটা। দেখেন আমার এখানে মর্টগেজ পেয়েবল দেয়া আছে 80,000 টাকা, আর ওরা বলছে যে মর্টগেজের উপর ইন্টারেস্ট রেটটা হচ্ছে 9%। তার মানে 8 নং 72, 7,200 টাকা হবে 1 বছরের পুরো অ্যামাউন্ট। বাট আমার দরকার কত, 1 মাসের অ্যামাউন্ট। সো আমি ওই 7,200 কে যদি 12 দিয়ে ডিভাইড করে ফেলি, তাহলে আমি পার মান্থের অ্যামাউন্টটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন? 600 টাকা। ম্যাম ওকে, সো এভাবে আমি কিন্তু 1 মাসের ইন্টারেস্টের টাকাটা আমি বের করে ফেললাম, এবং আমি দেখাতে চাচ্ছি যে এই 1 মান্থের টাকাটা আমার কিন্তু ডিউ হয়েছে, বকেয়া হয়েছে। সো যখনই কোনো এক্সপেন্স বকেয়া হবে, আমরা কি বলেছিলাম, ওই এক্সপেন্সকে ডেবিট করে ওই এক্সপেন্সের নাম বলে পেয়েবলকে ক্রেডিট করব। তার মানে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে। বোঝা গেল? ম্যাম আরেকবার বলবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনার তো, আমরা কি দেখতে চাচ্ছি, যে লোনটা নেওয়া হয়েছিল অগাস্টের 1 তারিখে, আমরা ইনফরমেশন গুলো রেকর্ড করছি বা অ্যাডজাস্টিং জার্নালটা করছি অগাস্ট 31-এ। তার মানে কি আমার 1 মাসের ইন্টারেস্ট কি ডিউ হয়েছে না, বকেয়া হয়েছে না? ম্যাম ওটা বুঝতে পারছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোথায় প্রবলেমটা? ম্যাম তারপরে যে বললেন কি জানি। আচ্ছা, আমি বললাম যে ক্যালকুলেশনটা কিভাবে করেছি। আমার লোনের অ্যামাউন্টটা কত, মর্টগেজ পেয়েবলের অ্যামাউন্টটা হচ্ছে 80,000 টাকা। তাহলে 80,000 টাকার 9% কত, 7,200 টাকা আমার 1 বছর ইন্টারেস্ট হয়। আর আমার দরকার কত, 1 মাসের। তাই আমি 7,200 কে 12 দিয়ে ডিভাইড করে পার মান্থের ইন্টারেস্টের অ্যামাউন্টটা বের করলাম 600 টাকা। জি ম্যাম। ঠিক আছে, এইভাবে আমি 1 মাসের টাকা বের করে ফেললাম, এবং জার্নালটা দিলাম কি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কারণ আমার এখানে বলা, আমরা বুঝতে পারছি যে 1 মাসের ইন্টারেস্টের টাকাটা ডিউ হয়েছে, যেটা আমরা এখনো পরিশোধ করিনি। বোঝা গেল? জি ম্যাম। ওকে, এবার আমরা আমাদের নেক্সট পার্ট, যেটা আমরা লাস্ট অঙ্কে করতে পারিনি, আমাদের সময় ছিল না বলে, এখন আমি সেই পার্টটা দেখাবো। আমি বলেছিলাম যে আমরা যখন অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো, আমার দেওয়ার উদ্দেশ্যটা কি, যে আইটেম গুলো আমরা মিস করে ফেলেছি, রেকর্ড করিনি বা অ্যাডজাস্ট করিনি, সেই আইটেম গুলোকে এখন আমি অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর মাধ্যমে সেগুলোকে দেখাচ্ছি। এখন এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ শুধুগুলো দেখিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ হবে না, কারণ আমার এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো দেখানোর পর যদি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার না করি, তাহলে কিন্তু আমার পক্ষে প্রপারলি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা সম্ভব হবে না। কারণ আমরা কিন্তু যখন আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি করি, দ্যাট ইজ ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই সমস্ত স্টেটমেন্ট গুলো যখন তৈরি করি, সেটা কিন্তু আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকেই ইনফরমেশন গুলো নিব। সো দেখেন, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমার যে ইনফরমেশন গুলো আমরা বের করব, দ্যাট ইজ ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট, এই দুটো জিনিসকে কনসিডার করে আমরা কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা সাধারণত প্রিপেয়ার করি।
সো এই দুটো জিনিসকে অ্যাডজাস্ট করে বা কনসিডার করে যেহেতু আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করি, সো দেখেন এখন আমরা যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব আমাদের কাজটা কি হবে আমি বুঝিয়ে বলি। প্রথমে আপনারা একটু বুঝে নেন, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি বের করছি। আমাদের প্রথমে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করার সময় খেয়াল করতে হবে যে ট্রায়াল ব্যালেন্স আমাদের কোন অ্যাকাউন্টের জন্য কি অ্যামাউন্ট দেওয়া আছে সেটা আমরা বসাবো, এবং পাশাপাশি খেয়াল করব যে ওই আইটেমের জন্য বা ওই অ্যাকাউন্টের জন্য আমরা অ্যাডজাস্টিং জার্নালে কি কোনো জার্নাল করেছিলাম। দ্যাট ইজ ধরেন ফর এক্সাম্পল এখানে আমার ক্যাশ দেওয়া আছে 19,600 টাকা, আমরা অ্যাডজাস্টমেন্টে এসে আবার খেয়াল করবো যে আমরা কি ক্যাশের জন্য কোনো ট্রানজেকশন দিয়েছিলাম, দ্যাট ইজ ক্যাশকে কি আমরা ডেবিট বা ক্রেডিট কিছু করেছিলাম। যদি আমি ক্যাশকে ডেবিট করি তার মানে কি ক্যাশ আমার ডেবিট করা মানে কিন্তু বেড়ে যাওয়া। সো আমি যদি কোনো অ্যাডজাস্টিং জার্নালে যদি কোনো আইটেমের জন্য আমি ক্যাশকে ডেবিট করি তাহলে আমার এই ট্রায়াল ব্যালেন্সে যে অ্যামাউন্টটা দেওয়া আছে 19,600 টাকা এর সাথে সেই অ্যামাউন্টটা কিন্তু অ্যাড করতে হবে। বাট খেয়াল করে দেখেন এখানে আমার ট্রায়াল ব্যালেন্সে 19,600 টাকা আমার অ্যামাউন্টটা দেওয়া ছিল। এছাড়া আপনি যদি খেয়াল করেন আমাদের কিন্তু অ্যাডজাস্টিং জার্নাল করতে গিয়ে আমরা কিন্তু ক্যাশের জন্য কোনো ধরনের জার্নাল পাইনি। দেখতে পাচ্ছেন কোনো ধরনের জার্নাল কিন্তু এখানে নেই। সো আমরা কি করব, আমরা বুঝতে পারছি যে তার মানে আমাকে কোনো ক্যাশের জন্য ট্রায়াল ব্যালেন্সে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটাই বসিয়ে দিতে হবে, আর কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট এখানে করার দরকার নেই। সো আমি স্ট্রেইট কি করব, এই যে ট্রায়াল ব্যালেন্সে যে ক্যাশের অ্যামাউন্টটা ছিল 19,600 স্ট্রেইট আমি সেই অ্যামাউন্টটাকে বসিয়ে দিব। ওকে, এটা কিন্তু আমার ফার্স্ট আইটেম দেখানো হয়ে গেল। সেকেন্ড, আমার সাপ্লাইজ দেওয়া আছে কত 3,300 টাকা। এখন আমরা কিন্তু একটু যদি রিকল করেন দেখেন যে আমাদের কিন্তু ট্রায়াল ব্যালেন্সে আমরা কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রিজ যখন করেছিলাম সেখানে কিন্তু সাপ্লাইজকে আমরা কিন্তু ক্রেডিট করেছিলাম 2,700 টাকা। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, আমরা কিন্তু এভাবে খুঁজে খুঁজে বের করব যে আমি যে অ্যাকাউন্টের জন্য মানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যামাউন্টটা বসাচ্ছি সেটার জন্য আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজে কি কোনো এন্ট্রিজ দিয়েছি কিনা। দেখেন আমি পেয়ে গেলাম যে আমার সাপ্লাইজকে আমি ক্রেডিট করেছিলাম 2,700। সো এবার আমি যদি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যাই, নর্মালি আমার সাপ্লাইজ দেওয়া ছিল কত 3,300, কিন্তু আমি সাপ্লাইজকে যেহেতু ক্রেডিট করেছি মানে কমিয়েছি 2,700 টাকা। সো আমি মাইনাস করে আলটিমেটলি বসিয়ে দিলাম যে এখন আমার হাতে সাপ্লাইজের ব্যালেন্স আছে কত 600 টাকা। বোঝা গেল? জি ম্যাম। ওকে, এভাবে আমাকে প্রত্যেকটা কাজ করতে হবে। এরপর নেক্সট যদি আমরা চলে যাই প্রিপেইড ইন্স্যুরেন্সে, দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল আমাদের 6,000। এবার আবার আমরা খেয়াল করবো যে আমরা প্রিপেইড ইন্স্যুরেন্সের জন্য জার্নাল কি দিয়েছিলাম। জার্নালে দেখেন আমরা প্রিপেইড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করে কমিয়েছিলাম 1,200 টাকা। তাহলে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আবার সেই অ্যামাউন্টটাকে কমিয়ে দিই, 6,000 মাইনাস 1,200 মাইনাস করে আমরা আলটিমেটলি পেয়ে যাব কত 4,800 টাকা। বোঝা গেল? ঠিক আছে, এভাবে আমরা মাইনাস করে ফেললাম। এরপর দেখেন ল্যান্ড, কটেজ, ফার্নিচার, খেয়াল করে দেখেন এই ল্যান্ড, কটেজ, ফার্নিচার কারোর জন্যই আমি কিন্তু আসলে একদম ল্যান্ড অ্যাকাউন্টকে ডেবিট করা বা ক্রেডিট করা, কটেজ বা ফার্নিচারকে ডেবিট বা ক্রেডিট করা এরকম কিছুই আমি করিনি। সো আমি কি করব, এ কারণে স্ট্রেইট যে অ্যামাউন্ট আমার দেয়া আছে আমি কিন্তু সেটা বসিয়ে দিব। দ্যাট ইজ এই যে দেখেন আমরা যখন এটা করছি ল্যান্ড, কটেজ, ফার্নিচার এই তিনটাই আমি কি করলাম স্ট্রেইট বসিয়ে দিলাম। ওকে, জি ম্যাম। ঠিক আছে। এরপর দেখেন আমার আছে কি অ্যাকাউন্টস পেয়েবল। দেখেন অ্যাকাউন্টস পেয়েবলে আমি যদি একটু দেখাই, একটু এটা করে নেই। ও চাপাতে চাচ্ছি। চাপিয়ে নিচ্ছি, তো জায়গা হচ্ছে না আমার। আচ্ছা, এবার দেখেন আমি যদি অ্যাকাউন্টস পেয়েবলে দেখি, দেখেন 6,500 টাকা আমি ক্রেডিট করেছিলাম, এবং যদি আপনি খেয়াল করেন যে আমার অ্যাকাউন্টস পেয়েবলের জন্য আমি কিন্তু কোনো ধরনের জার্নাল এখানে দেইনি। দেখতে পাচ্ছেন? দেখেন কোথাও আমি অ্যাকাউন্টস পেয়েবলকে কোথাও ডেবিট বা ক্রেডিট কিছুই করি নাই। তার মানে স্ট্রেইট এই 6,500 টাকা আমি কিন্তু ক্রেডিট দিকে বসিয়ে দিলাম। তার মানে ব্যাপারটা কি বোঝা যাচ্ছে যে আমার যখন
ট্রায়াল ব্যালেন্সে যদি আমি এমন কোনো অ্যামাউন্ট পাই যেটার জন্য অ্যাডজাস্টিং জার্নালে আমি কিছুই করিনি, তাহলে স্ট্রেইট ট্রায়াল ব্যালেন্সে যে অ্যামাউন্টটা আছে সেটা আমরা বসিয়ে দিব। আর যখন আমরা দেখতে পাবো যে আমার ট্রায়াল ব্যালেন্সের বাইরেও ওই অ্যাকাউন্টটা নিয়ে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে, তার মানে আমরা কোনো অ্যাডজাস্টিং এন্ট্রিজ করেছি, সেটাকে আমরা সাথে অ্যাডজাস্ট করব। কথাটা কি বোঝা গেল? বুঝতে পারছি আমরা জিনিসটা কিভাবে করছি? জি ম্যাম। ওকে, এরপর দেখেন আমার নেক্সট আছে আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেন্ট রেভিনিউ আমরা দেখেছিলাম যে টোটাল ছিল আমাদের কত, ৭,৪০০ টাকা, এবং সেখান থেকে আমরা দেখেছিলাম ৪,১০০ টাকা আর্নড হয়ে গিয়েছিল। তার মানে আর্নড হওয়ার সাথে সাথে কি হয়েছিল, আনআর্নড রেন্ট রেভিনিউটা কমে গিয়েছিল। সো সেই ৭,৪০০ থেকে ৪,১০০ টাকা মাইনাস করে আলটিমেটলি আমি দেখাবো যে আমার এখন আনআর্নড রেন্ট রেভিনিউ দাঁড়াচ্ছে কত, ৩,৩০০ টাকা। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, তো এইভাবে আমি দেখতে পেলাম যে এখন আমার আনআর্নড রেন্ট রেভিনিউটা দাঁড়ালো কত, ৩,৩০০ টাকা। নেক্সট মর্টগেজ পেয়েবল, আমরা দেখেছিলাম যে 80,000 টাকার একটা মর্টগেজ পেয়েবল ছিল, এটা আমার একটা লায়াবিলিটি, তাই আমি ক্রেডিট দিকে বসিয়ে দিলাম। এরপর ক্যাপিটাল আমাদের ছিল 1 লাখ টাকা। এই যে দেখেন এখানে আমি আবার যদি একটু দেখাই, এই যে 1 লাখ টাকা ক্যাপিটাল ছিল, সেটা আমরা বসিয়ে দিলাম। এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখে নেই যে আমার ড্রয়িংও আছে 5,000 টাকা। ওকে, সো এখন দেখেন ক্যাপিটাল আমি বসিয়ে দিলাম 1 লাখ টাকা ক্রেডিট দিকে, এবং ড্রয়িংস বসিয়ে দিলাম 5,000 টাকা ডেবিট দিকে বসালাম। নেক্সট আমার দেখেন রেন্ট রেভিনিউ, দেখেন এখানে রেন্ট রেভিনিউ ছিল 80,000 টাকা। এই যে দেখেন 80,000 টাকা রেন্ট রেভিনিউ ছিল। আমি যদি এবার আমরা একটু অ্যাডজাস্টিং জার্নালের দিকে যাই, দেখেন রেন্ট রেভিনিউ নিয়ে কিন্তু আমাদের অ্যাডজাস্টিং জার্নাল ছিল। দেখেন এই যে রেন্ট রেভিনিউ একবার আমি কত ক্রেডিট করেছি, ৪,১০০ টাকা। আবার দেখেন রেন্ট রেভিনিউ ক্রেডিট করেছি কত, 1,০০০ টাকা। তার মানে টোটাল ৫,১০০ টাকা আমি কিন্তু রেন্ট রেভিনিউ ক্রেডিট করেছি। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আর রেন্ট রেভিনিউ ক্রেডিট করা মানে কি, বাড়ানো। রেভিনিউকে ক্রেডিট করা মানে তো হচ্ছে আমি রেভিনিউকে বাড়াচ্ছি। সো আমার 80,000 টাকা আগে আমার রেন্ট রেভিনিউ ছিল, এর সাথে আরো ৪,১০০ টাকা এবং 1,০০০ টাকা অ্যাড হয়ে টোটাল রেন্ট রেভিনিউ আমার দাঁড়ালো কত, ৮৫,১০০ টাকা। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, তো এরপরে দেখেন রেন্ট রেভিনিউর পরে আমার রিপেয়ার এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স। দেখেন রিপেয়ার এক্সপেন্স নিয়ে আমাদের কোনো অ্যাডজাস্টিং জার্নাল ছিল না, তাই আমরা স্ট্রেইট রিপেয়ার এক্সপেন্স ৩,৬০০ টাকা বসিয়েছি। বাট স্যালারি এক্সপেন্সের ক্ষেত্রে আমার কিন্তু ৪০০ টাকা একটা ডিউ অ্যামাউন্ট ছিল, মনে আছে? এই যে দেখেন স্যালারি এক্সপেন্স আমরা এখানে জার্নাল দিয়েছিলাম স্যালারি এক্সপেন্স ডেবিট। তার মানে এই ৪০০ টাকার জন্য আমাকে স্যালারি এক্সপেন্সকে কি করতে হবে, বাড়াতে হবে। সো আমার দেখেন স্যালারি এক্সপেন্স ছিল আগে 51,000 টাকা, এর সাথে ৪০০ টাকা অ্যাড করে 51,400 টাকা আমার স্যালারি এক্সপেন্স হয়ে গেল, বসিয়ে দিলাম আমরা। বোঝা গেল? জি ম্যাম। ওকে, সো বসিয়ে দিলাম। এরপর ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স নিয়ে কি বলা আছে দেখেন ৯,৪০০, এবং ইউটিলিটি নিয়ে আমাদের কোনো অ্যাডজাস্টিং জার্নালে কিছু ছিল না। দেখেন একটু তাকিয়ে আসি আমরা, দেখেন এখানে কোনো ইউটিলিটি এক্সপেন্স নিয়ে কিছুই ছিল না। সো আমরা কি করলাম, স্ট্রেইট ওই অ্যামাউন্টটাকে, দ্যাট ইজ 9,400 টাকা, এটাকে আমি ইউটিলিটি এক্সপেন্স হিসেবে বসিয়ে দিলাম। এরপর খেয়াল করেন এবার কিন্তু আমার এই ট্রায়াল ব্যালেন্সে যত অ্যামাউন্ট ছিল সবকিছু দেখানো হয়ে গেল, কিন্তু খেয়াল করেন আমার কিন্তু অ্যাডজাস্টিং জার্নালে এমন অনেক আইটেম আমি দেখিয়েছিলাম যেটা আমার এখনো অ্যাডজাস্টমেন্ট হয়নি। কিভাবে দেখেন, আমি প্রিপেইড ইন্স্যুরেন্সকে ১২০০ টাকা আমি কমিয়েছিলাম, কিন্তু এই প্রিপেইড ইন্স্যুরেন্সের জন্য আমি তো ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ডেবিট করেছিলাম 1,200 টাকা, সেটা কি কোথাও দেখিয়েছি? সেটা কিন্তু কোথাও দেখাইনি, আমাকে কিন্তু এখন সেটা দেখাতে হবে। বুঝতে পারছেন? সো আমি কিন্তু এখন খুঁজে খুঁজে বের করবো অ্যাডজাস্টিং জার্নাল থেকে যে কোন কোন আইটেমগুলো আমার মিস হয়েছিল, এখন আমি সেটা দেখাবো। যেমন ইন্স্যুরেন্স এক্সপেন্স 1,200 টাকা আমার মিস হয়েছিল, আমি সেটা দেখাবো। সাপ্লাইজ এক্সপেন্স 2,700 টাকা, আমি এটাকে এক্সপেন্সটাকে দেখাইনি, সাপ্লাইজটাকে কমিয়েছিলাম, এটা আমি দেখাবো। তারপর দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন, দেখেন এগুলো কিছুই কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্সে ছিল না, তার মানে এই আইটেমগুলো আমাকে দেখাতে হবে। আমি জাস্ট একটা করে আগে একটু বলে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। সো খেয়াল করেন এখানে আমি কয়টা আইটেম পেলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স 1,200 টাকা, এটা আমাকে দেখাতে হবে যেটা আমার দেখানো হয়নি। সো আমি দেখেন এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স 1,200 টাকা দেখালাম। এরপর আমি নেক্সট বলেছিলাম সাপ্লাইজ এক্সপেন্স 2,700 টাকা, যেটা আমার এখনো দেখানো হয়নি, তো আমি এটা দেখাবো। সাপ্লাইজ এক্সপেন্স 2,700 টাকা। এরপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কটেজ 1,500 টাকা এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কটেজ 1,500 টাকা, এটা আমি দেখাবো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কটেজ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কটেজ 1,500 টাকা, এটা আমি দেখাবো, দেখিয়ে ফেললাম। এরপর
ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার, অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার, এটা আমি দেখাবো কারণ এটাও আমার ট্রায়াল ব্যালেন্সে কোথাও ছিল না বলে আমার দেখানো হয়নি। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার, অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার, এই 600 টাকা। মনে রাখতে হবে যে আমার ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টে যত ধরনের আইটেম থাকবে, যত ধরনের এন্ট্রি আমরা পাবো, সবকিছুই কিন্তু আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আসতে হবে, কোনো কিছু কিন্তু মিস করা যাবে না। সো আমি এই দুটো আইটেমও আমি দেখিয়ে ফেললাম যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কটেজ, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার, অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন কটেজ, অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার, এই আইটেমটাও আমার দেখানো হয়ে গেল। এবার আমি দেখি আর কি বাকি আছে আমার। এবার আমরা দেখি, দেখেন স্যালারি এক্সপেন্স আমরা কিন্তু দেখিয়ে ফেলেছিলাম, মনে আছে? স্যালারি এক্সপেন্সের সাথে 400 টাকা অ্যাড করেছিলাম, কিন্তু স্যালারি পেয়েবল আমার কোথাও দেখানো হয়। এরপর স্যালারি পেয়েবল দেখেন 400 টাকা আমার কিন্তু ক্রেডিট আমার করা ছিল, কিন্তু আমি সেটা দেখাইনি কোথাও, কারণ স্যালারি পেয়েবল বলে আমার কোনো অ্যাকাউন্ট ছিল না ট্রায়াল ব্যালেন্সে। সো আমি ওই 400 টাকা কিন্তু ক্রেডিট দিকে বসিয়ে দিব। দেখেন এই যে স্যালারি পেয়েবল 400 টাকা ক্রেডিট দিকে বসালাম। আমরা জাস্ট প্রত্যেকটা আইটেম খুঁজে খুঁজে বের করছি যে আমি কি ট্রায়াল ব্যালেন্স আমার দেখানো হয়নি, এখন আমি দেখাবো। এরপর দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল আমার 1000 টাকা, এটা কিন্তু আমি দেখাইনি। রেন্ট রেভিনিউকে আমি দেখিয়েছিলাম, কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবলকে দেখাইনি, সো আমি সেটা দেখাবো। এরপর ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট পেয়েবল কোনোটাই আমার দেখানো হয়নি, এখানেও আমার 600 টাকা করে দেখাতে হবে। সো দেখেন এই যে আলটিমেটলি অ্যাকাউন্টস রিসিভেবল 1000 টাকা দেখানো হয়েছে। এরপর ইন্টারেস্ট এক্সপেন্স 600 টাকা ডেবিট করেছিলাম, সেটাকে আমি ডেবিট দিকে বসালাম, এবং ইন্টারেস্ট পেয়েবল 600 টাকা ক্রেডিট করেছিলাম, সেটাকে আমি হচ্ছে গিয়ে ক্রেডিট দিকে বসিয়ে দিলাম। সো এই ছিল আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এবার আমাকে কারো যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, কোথাও না বুঝে থাকেন, আমাকে কোয়েশ্চেন করতে পারেন। কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা ডেবিট কে সংক্ষেপে ডি আর বলি কেন না? এটাকে আমরা সংক্ষেপে বলি, এটা একটা হচ্ছে কি বলবো সংক্ষিপ্ত রূপ। পুরোটা লিখতে গেলে একটু আমাদের তো হচ্ছে একটু বড় হয়ে যায় বলে এটা জাস্ট সংক্ষেপে তাড়াতাড়ি বলার জন্য এটা হচ্ছে ডিআর লেখা হয়। ওইটাই, মানে ডেবিটের মধ্যে তো আর নাই, সেজন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে শ্রুতি মধুর করার জন্য ক্রেডিটের মধ্যে আর আছে সিআর, ওইটার সাথে মিল রেখে ডেবিটকেও ডিআর বানিয়ে ফেলা হয়েছে। ঠিক আছে, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করেন প্লিজ। কারো কোনো প্রবলেম না থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আর যদি মনে হয় যে কারো কোনো ধরনের কোয়েশ্চেন নাই, তাহলে কি আমি নতুন আরেকটা ম্যাথ করাবো? করাতে পারেন। আচ্ছা, তাহলে নতুন আরেকটা ম্যাথ আমি যেটুকু করাতে পারি আমি সেটুকু ট্রাই করি। হয়তো পুরোটা শেষ করতে আমার সময় লাগতে পারে, যেটুকু আমি করাতে পারি আমি সেটুকু করানোর চেষ্টা করি। হাফ করান তাহলে? হ্যাঁ মানে আজকে হাফ করান? হ্যাঁ, যেটুকু পারি সেটাই বললাম, যে আমি যতটুকু কভার করা সম্ভব সেটুকু আমি করাই, কারণ এই ম্যাথটাও মোটামুটি বড় আছে তো। আমরা যদি কভার না করতে পারি, আমি হচ্ছে নেক্সট ক্লাসে আবার বাকিটুকু করালাম। আশা করি যদি আজকে এটার হাফটুকু করানো হয়ে যায়, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে যদি আপনাদের সাথে কোনো প্রবলেম ডিসকাশন করতে হয়, ডিসকাস করে আমি হয়তো এরপরে আবার নেক্সট চ্যাপ্টার ওয়ার্কশিট শুরু করতে পারবো। ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছি, ওকে ফাইন, এখন আমি আপনাদেরকে এই 3 নাম্বার ম্যাথটা, আমি এখন যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 3। সো এই প্রবলেম নাম্বার 3টা আমি একটু আগেই আপনাদের একটু কথা বলি নেই, যে এটা হচ্ছে আমরা এই ম্যাথটা, আপনি যদি একটু কোয়েশ্চেনটা দিয়ে তাকান, এই যে দেখেন আমার কোয়েশ্চেনটা, দেখেন কোয়েশ্চেনটা এখানে আগে আমরা যে ম্যাথগুলো করেছিলাম প্রত্যেকটা ম্যাথে আমাদের কিরকম কিভাবে কোয়েশ্চেনটা থাকতো, একটা ট্রায়াল ব্যালেন্স থাকতো, এরপর কিছু অ্যাডজাস্টমেন্ট আইটেম থাকতো, যে অ্যাডজাস্টমেন্ট আইটেমগুলোর জন্য আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করতাম। বাট এখানে দেখেন আমার যে ট্রায়াল ব্যালেন্সটা, মানে আমাদের যে ইয়েটা দেয়া আছে, ম্যাথটা দেয়া আছে, সেখানে কিন্তু কোয়েশ্চেনটা ওইভাবে দেয়া নেই। এখানে আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড বলে দুটো ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে। এই দুটো ট্রায়াল ব্যালেন্স আমাদের দিয়ে দেয়া থাকবে এরকম ম্যাথগুলোতে, এবং
এরপরে আমাদেরকে বলা হবে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ। সো আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আসলে কোন আইটেমটার জন্য আপনাকে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করতে হবে। বোঝা গেল কথাটা? ক্লিয়ারলি আপনাকে কিন্তু মেনশন করে দেয়া হচ্ছে না যে আপনি আসলে কোন আইটেমের জন্য অ্যাডজাস্টিং জার্নালটা করবেন। কথা কি বোঝা গেল? ম্যাম না বোঝার জন্য তো এরকম কোয়েশ্চেন করা হয়েছে, তাই না? না না, আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে আপনাকে এখানে, হ্যাঁ এই জন্যই তো আপনাকে একটু বুঝে নিতে হবে, এটা একটু ডিফারেন্ট ভাবে ম্যাথটা কোয়েশ্চেনটা করা হয়েছে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি তবে আমি যখন আপনাদেরকে বুঝিয়ে দিব তখন আপনি দেখবেন যে মানে এরকম না দেয়া থাকলেও আপনি কিভাবে বের করতে পারেন সেটার ওয়ে আমি বা টেকনিকটা আমি শিখিয়ে দিবই আপনাদের। তো জাস্ট মনে রাখবেন যে আমরা যে এই চ্যাপ্টারে যে অ্যাডজাস্টিং জার্নাল গুলো করবো সেখানে সাধারণত এই দুটো ওয়েতে আমরা ম্যাথ গুলো করে থাকি। একটা ওয়ে হচ্ছে আমরা যেটা আগে করেছিলাম, দ্যাট ইজ ট্রায়াল ব্যালেন্স দেয়া থাকবে, কিছু অ্যাডজাস্টিং এন্ট্রিজ থাকবে, এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো মানে অ্যাডজাস্টমেন্ট গুলো কনসিডার করে আমরা অ্যাডজাস্টিং জার্নাল গুলো তৈরি করব। বাট এখন যে ম্যাথটা করছি সেখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট আইটেম কিছু দেয়া থাকবে না, আপনাকে দুটো ট্রায়াল ব্যালেন্স দেয়া থাকবে, একটা আনঅ্যাডজাস্টেড একটা অ্যাডজাস্টেড। এই দুটো ট্রায়াল ব্যালেন্সের মধ্যে মানে কম্পেয়ার করে আপনাকে চিন্তা করে বের করতে হবে যে কোন কোন আইটেমের জন্য আপনি অ্যাডজাস্টিং জার্নালটা করবেন। এটা হচ্ছে আরেকটা ওয়ে। এখন এই ম্যাথটা করতে গিয়ে দেখেন আপনাদের প্রথমেই যেটা খেয়াল করতে হবে যে আপনি দেখবেন যে আপনার আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, কোনো ধরনের ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন কিনা। কারণ এই আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডিফারেন্স গুলোর মধ্যে থেকেই আপনাকে খুঁজে বের করতে হবে আপনার অ্যাডজাস্টিং জার্নাল কি হবে। বোঝা গেল কথাটা? জি ম্যাম। ওকে, সো দেখেন এবং মনে রাখবেন যখন আমার আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স পাবো না তখন কিন্তু আমরা সেই আইটেমের জন্য কোনো ধরনের অ্যাডজাস্টিং জার্নাল দিব না। কথা কি বোঝা গেল? জি ম্যাম। ওকে, সো এখন দেখেন আমার এখানে প্রথম আইটেমটা আছে ক্যাশ। আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দুটো জায়গাতেই সেম অ্যামাউন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? সো এর মানে কি জানেন? এর মানে দাঁড়াচ্ছে এটা যে আমরা আসলে ক্যাশের জন্য কোনো ধরনের অ্যাডজাস্টিং জার্নাল পাবো না। ক্লিয়ার কথা? জি ম্যাম। ঠিক আছে, এখন নেক্সট হচ্ছে আমার দেয়া আছে কি অ্যাকাউন্টস রিসিভেবল। দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল আমার আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 20,000 দেওয়া ছিল, এরপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে গিয়ে 22,500 টাকা হয়ে গিয়েছে। তার মানে 2,500 টাকার আমরা একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছি বেড়ে গেল। কথা কি বুঝতে পারলেন? তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে। বোঝা গেল? এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন একটা অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য আমার একটা অ্যাডজাস্টিং জার্নাল হবে সেটা আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা তো এটা জানি যে আমাদের যে কোনো জার্নাল করতে গেলে একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড হয়। আমি তো শুধুমাত্র অ্যাকাউন্টস রিসিভেবল নামে একটা আইটেমকে পেলাম যেটা আমরা দেখতে পেলাম যে 2,500 টাকা বেড়ে গিয়েছে। দ্যাট ইজ আমরা বুঝতে পারছি অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করতে হবে 2,500 টাকা, কিন্তু ক্রেডিট আমি কাকে করব এটা আমাকে এখন ফাইন্ড আউট করতে হবে। এবং এই ক্রেডিটটা ফাইন্ড আউট করতে গিয়ে আমাকে যেটা দেখে নিতে হবে যে আমার চিন্তা করতে হবে যে সাধারণত আমার অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার কখন বাড়তে পারে। সাধারণত অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার কখন বাড়তে পারে? যখন কোনো রেভিনিউ ডিউ থাকে। কি ভুলে গেছি? জি ম্যাম। কোনো রেভিনিউ যখন বকেয়া থাকে তখন আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করি না? জি ম্যাম। ঠিক আছে, সো আমরা বুঝতে পারছি যে আমার অ্যাকাউন্টস রিসিভেবলকে আমি ইয়ে করব কখন, ডেবিট করি কখন, যখন কোনো রেভিনিউ বকেয়া থাকে। তার মানে কি আমার অন অ্যাকাউন্টে কোনো রেভিনিউ যখন আর্নড হবে তখন আমি অ্যাকাউন্টস রিসিভেবলকে বাড়াবো। এখন আমি খুঁজে দেখব যে আসলে আমার রেভিনিউ, এই যে দেখেন এখানে অ্যাডভার্টাইজিং রেভিনিউ নামে একটা রেভিনিউ আছে, আমার রেভিনিউ কি আসলে 2,500 টাকা বেড়েছিল? তাহলেই তো আমি বুঝতে পারবো যে না, তার মানে এই 2,500 টাকার একটা রেভিনিউ আমার ডিউ ছিল বলেই আমি অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করবো এবং রেভিনিউকে ক্রেডিট করবো। সো দেখেন এখন আমার অ্যাকাউন্টস রিসিভেবলকে আমি কি করলাম, আমি তো দেখতে পেলাম যে আমার 2,000 টাকা 500 টাকা বেড়েছিল। এখন আমি চেক করে দেখি যে আমার অ্যাডভার্টাইজিং রেভিনিউ, ওকে এই যে দেখেন আমার ছিল কত আগে, একটু দেখে নেন।
দেখেন অ্যাডভার্টাইজিং রেভিনিউ আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আছে কত 62,700 এবং আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ছিল 58,600। তার মানে আমরা কিন্তু বলেছি বারবার যে আমরা কিন্তু যখন অ্যাডজাস্টিং জার্নালটা করব তখন আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্টগুলোর মধ্যে থেকে ডিফারেন্স বের করেই সেই জার্নালটা করব। এখন আলটিমেটলি তাহলে আমার ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে দেখেন, আমার কিন্তু ডিফারেন্স দাঁড়িয়ে গেছে এবার 4,100 টাকা। এবার কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে আমরা চাচ্ছিলাম খুঁজে পেতে 2,500 টাকা, কিন্তু এবার তো আমি পেয়ে গেলাম 4,100 টাকা। তাহলে আমি বাকি অ্যামাউন্টটুকু আমার কি? আমি তো জানি যে আমার অ্যাকাউন্টস রিসিভেবল আমি পেয়েছিলাম 2,500 টাকা, তার মানে 2,500 টাকার একটা রেভিনিউ আমার ডিউ আছে বলেই আমি কি করেছি, আমার অ্যাকাউন্টস রিসিভেবলকে বাড়িয়েছিলাম এবং আমার 2,500 টাকার একটা রেভিনিউ আমার মানে মানে ডিফারেন্স হিসেবে পাওয়ার কথা, কিন্তু আমি পাচ্ছি কিন্তু 4,100 টাকা। এবার আমার একটু কনফিউশন তৈরি হচ্ছে। এখন এই ক্ষেত্রে আমি তাহলে কি করতে পারি, আমাকে চিন্তা করতে হবে যে তাহলে তার মানে আমি বুঝতে পারছি যে এই 4,100 টাকার মধ্যে আমার আরো কোনো একটা আইটেম আছে যেটা আমার রেভিনিউ হিসেবে এখানে আছে। এখন দেখেন সেই অ্যামাউন্টটা কি সেটা আমরা খুঁজে বের করব। সেটা খুঁজে বের করার জন্য একটু চিন্তা করতে হবে আবার যে আমার রেভিনিউটা আর কি কারণে বাড়তে পারে। একটু যদি রিকল করেন, আনআর্ন রেভিনিউটা যখন আর্ন হয়ে যায় তখন কি আমার রেভিনিউ বেড়ে যায় না? জি ম্যাম। ঠিক আছে, এখন আমরা কি চেক করব জানেন, আমরা দেখব যে আনআর্ন রেভিনিউর কি অবস্থা ছিল। দেখেন আনআর্ন রেভিনিউ আগে ছিল 7,200 টাকা, পরবর্তীতে হয়ে গিয়েছে 5,600 টাকা। খেয়াল করেন, তার মানে আনআর্ন রেভিনিউটা কিন্তু আমি ডিফারেন্স দেখতে পাচ্ছি 1,600 টাকা। এবং এবার যদি আপনি 2,500 এবং 1,600 মানে 2,500 এবং 1,600 এই দুটোকে আপনি অ্যাড করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার রেভিনিউ টোটাল বেড়ে গিয়েছিল কিন্তু 4,100 টাকা। তার মানে এখানে এবার কি আপনাদেরকে আমি ওয়ার্কিংসটা দেখালাম এটা বোঝানোর জন্য যে আমরা যদিও পেয়েছিলাম যে অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার 2,500 টাকা বেড়ে গিয়েছে, সেটার জন্য আমরা দেনাদারকে 2,500 টাকা জন্য আমরা ডেবিট করেছিলাম, কিন্তু ক্রেডিট হিসেবে আমরা যখন রেভিনিউকে ক্রেডিট করতে গিয়েছিলাম দেখতে পেয়েছিলাম যে ক্রেডিট আমার রেভিনিউ আমি 4,100 টাকা পেয়েছি। আচ্ছা একটা মিনিট, আমি একটু দরজাটা একটু বন্ধ করবো। আল্লাহ রে, ওকে। তো আমি যেটা বলছিলাম যে আমার যখন আমি দেখছিলাম যে আমার অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার পেয়েছি 2,500 টাকা আমার আগে থেকে বেড়ে গিয়েছিল আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে, এবং তার এগেইনস্টে যখন আমি রেভিনিউকে ফাইন্ড আউট করতে গেলাম আমি দেখতে পাচ্ছি রেভিনিউ আমার বেড়ে গেল 4,100। তখন কিন্তু আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এই 4,100 টাকার মধ্যে কি তাহলে আমার ওই 2,500 টাকা আছে। সো সেটা চেক করতে গিয়ে আমি যখন আবার দেখলাম যে এই রেভিনিউটা আমার কি কারণে আরো বাড়তে পারে, যদি আনআর্ন রেভিনিউটা বেড়ে যায়, সরি আনআর্ন রেভিনিউটা যদি কমে যায়, সেটা আমার তখন আনআর্ন রেভিনিউটা আর্ন হয়ে গেলে আমার রেভিনিউটা বেড়ে যায়। সো আমি দেখলাম যে আনআর্ন রেভিনিউ কিন্তু কমে গিয়েছিল 1,600 টাকা। তার মানে সেই 1,600 টাকা আনআর্ন রেভিনিউ কমে গিয়ে সেটা কি হয়েছিল, আর্ন হয়ে গিয়েছিল এবং সেটা রেভিনিউ হয়ে গিয়েছিল। তার মানে এবার যদি আমি ফাইন্ড আউট করতে চাই যে 4,100 টাকা আমার কিভাবে হলো, 2,500 এবং হচ্ছে 1,600, তার মানে এই দুটো টোটাল করলেই কিন্তু আমরা পেয়ে যাই টোটাল 4,100 টাকা, যেটা আমার রেভিনিউ হিসেবে বেড়ে গিয়েছে। সো আমার টোটাল 4,100 টাকা আমি বুঝতে পারছি যে আমার রেভিনিউটা কিভাবে বেড়ে গেল। তার মানে আমি বুঝতে পারছি এই 4,100 টাকার মধ্যে 2,500 টাকার রেভিনিউটা আমার কি হয়েছিল, ডিউ ছিল বলে আমার একটা অ্যামাউন্ট ছিল যেটা আমার রেভিনিউটা ডিউ হয়েছিল, যেটা আমরা পে করিনি, সরি আমাদেরকে পে করা হয়নি, আমার ক্লায়েন্ট বা কাস্টমার আমাকে হচ্ছে টাকাটা পে করেনি। সো এটার জন্য আমি ফার্স্ট জার্নালটা দেখাতে পারবো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট, যেটা আমার ডিউ ছিল বা বকেয়া ছিল। এবং সেকেন্ড হচ্ছে আমার আরেকটা আইটেম আমি পেয়েছিলাম যে যেখানে আমার 1,600 টাকা আনআর্ন রেভিনিউটা
কমে গিয়ে আর্ন হয়েছিল। সো আর্ন হয়ে যাওয়া মানে কি আমার রেভিনিউ হয়ে যাওয়া। সো রেভিনিউকে আমার ক্রেডিট করে বাড়াতে হবে, এবং আনআর্ন রেভিনিউ যেহেতু আমার একটা লায়াবিলিটি, সেটা আমার যদি কমে যায় তাহলে আমি ডেবিট করি। সো আলটিমেটলি আমার জার্নালটা কি করব, আনআর্নড অ্যাডভার্টাইজিং রেভিনিউ ডেবিট, অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট। এই দুটো জার্নাল কি বোঝা গেল না আমাকে আবার বুঝাতে হবে বলেন তো? না ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, তার মানে আবার খেয়াল করেন আমরা কিন্তু এখানে রেভিনিউর এগেইনস্টে দুটো জার্নাল পাবো। একটা হচ্ছে টোটাল রেভিনিউর মধ্যে থেকে 2500 টাকার ডিউ আছে বলে আমি একটা জার্নাল দিব, অ্যাকাউন্ট যেহেতু ডিউ আছে আমি করবো। আর সেকেন্ড হচ্ছে যেটা আমার আনআর্ন রেভিনিউ, এখন সেটা আর্ন হয়েছে, সেই রেভিনিউটাকে আমি চার্জ করব। সো আনআর্ন রেভিনিউর মধ্যে থেকে যেটা আর্ন হয়েছিল 1600 টাকা, সেটাকে রেভিনিউ হিসেবে ক্রেডিট করে আমি বাড়াবো একবার রেভিনিউকে, এবং আনআর্ন রেভিনিউকে ডেবিট করে আমি সেই আনআর্ন রেভিনিউর অ্যামাউন্টটাকে কমাবো। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, আমি জিনিসটা আবার ক্লিয়ার করলাম। এবার নেক্সট দেখেন আমাদের দেয়া আছে কি আর্ট সাপ্লাইজ। আচ্ছা, আর্ট সাপ্লাইজ দেখেন আমার আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ছিল 8600 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 5000 টাকা। তার মানে টোটাল আমার ডিফারেন্সটা আমি কত পাচ্ছি আর্ট সাপ্লাইজে, দেখতে পাচ্ছেন 3600 টাকা কিন্তু আমরা ডিফারেন্স পাচ্ছি। তার মানে এই 3600 টাকার ডিফারেন্সটা থেকে আমরা কি বুঝতে পারছি জানেন? এটা বুঝতে পারছি যে আমি 3600 টাকার আর্ট সাপ্লাইজ আমি কি করে ফেলেছি, ব্যবহার করে ফেলেছি। ওকে, তো আমার আর্ট সাপ্লাইজ আমি 3600 টাকার ব্যবহার করে ফেলেছি, আমি এটা বুঝতে পারছি। সো এই 3600 টাকার যখন আমি অ্যাসেটটা ইউজ করে ফেলবো, তখন তার মানে কি আমার অ্যাসেটটা কি কমে যাবে না? হ্যালো, জি ম্যাম। ঠিক আছে, অ্যাসেটটা কিন্তু কমে যাচ্ছে। এখন অ্যাসেট কমে গেলে আমাকে অ্যাসেট অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, আমি একটা সাইড পেলাম, কিন্তু আমরা তো হচ্ছে আরেকটা সাইড আমি কাকে দেখাবো? এখন আমি খুঁজে বের করব যে আর্ট সাপ্লাইজ রিলেটেড কোনো কিছু আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে কিনা। এখন দেখেন, এই যে দেখেন, খুঁজতে খুঁজতে আমি দেখতে পাচ্ছি এখানে আর্ট সাপ্লাইজ এক্সপেন্স নামে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে একটা অ্যামাউন্ট আমি দেখতে পাচ্ছি এক্সপেন্স হিসেবে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ঠিক আছে, তার মানে এটা থেকে আমি কি বুঝতে পারছি যে আমার আর্ট সাপ্লাইজ এক্সপেন্স আছে 3600 টাকা। তার মানে এটা থেকে আমি বুঝতে পারছি যে ওই যে আমার আর্ট সাপ্লাইজ যে আমার 3600 টাকা কমে গেল, সেটা কেন কমে গিয়েছিল? কারণ আমার আর্ট সাপ্লাইজ আমি ব্যবহার করে ফেলেছিলাম 3600 টাকা। বুঝে গেল? জি ম্যাম। ওকে, সো এই কারণেই আমার এই 3600 টাকা আমি পেলাম। সো আলটিমেটলি আমার তাহলে জার্নালটা কি দাঁড়াচ্ছে, যে আমি 3600 টাকার আর্ট সাপ্লাই যেহেতু ইউজ করে ফেলেছি বা এক্সপেন্স করে ফেলেছি, সো আমি সেই অ্যামাউন্টটুকুর জন্য একবার আর্ট সাপ্লাই এক্সপেন্সকে ডেবিট করব। একবার এই যে দেখেন, আমি জার্নালটা যদি দেখাই, আর্ট সাপ্লাইজ এক্সপেন্সকে আমি একবার ডেবিট করব, এবং যখন আমি ইউজ করে ফেলছি বা এক্সপেন্স হয়ে যাচ্ছে, তখন আমার কি হচ্ছে, আর্ট সাপ্লাইজটা কমে যাচ্ছে, তো আমি আর্ট সাপ্লাইজকে ক্রেডিট করব 3600 টাকা। জি ম্যাম। ঠিক আছে, সো যেহেতু খরচ করছি তাই এক্সপেন্স হিসেবে ডেবিট করে একবার বাড়াচ্ছি, আর যখন আমি খরচ করে ফেলছি, ইউজ করে ফেলছি, তখন আমার অ্যাসেটটা কমে যাচ্ছে বলে অ্যাসেট অ্যাকাউন্টকে ক্রেডিট করছি। ওকে, বোঝা গেল? জি ম্যাম। ওকে, সবাই বুঝতে পারছি তো? বাকিদের কিন্তু কোনো শব্দ নাই, বাকিদের কিন্তু শব্দ পাচ্ছি না। ঠিক আছে, কারণ আমি কিন্তু আপনাদের কাছে পারমিশন নিয়েই কিন্তু এই ম্যাথটা করাচ্ছি। আমি কিন্তু বলেই নিয়েছিলাম যে আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি আরেকটা ম্যাথ করিয়ে ফেলি। ওকে, সো নেক্সট হচ্ছে গিয়ে আমরা দেখব, দেখেন আর্ট সাপ্লাইজ এর পরে প্রিপেইড ইন্স্যুরেন্স। দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ছিল 3350 টাকা, পরবর্তীতে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে গিয়ে আমরা পাচ্ছি 2500 টাকা। দেখেন এখানে কিন্তু আমি 850 টাকার একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এবং এই 850 টাকা কি হয়েছে, প্রিপেইড ইন্স্যুরেন্সটা কমে গিয়েছে। মনে করে দেখেন এবার যে আমার প্রিপেইড ইন্স্যুরেন্সটা কখন কমে যায়, যখন আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে যায়, মানে ওই অ্যামাউন্টের মধ্যে থেকে যেটুকু এক্সপেন্স হয়ে যায় সেটুকুই কিন্তু আমার প্রিপেইডটা কমে যায়। সো দেখেন এখানে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখতে পাচ্ছি, খেয়াল করেছেন, এই যে 850 টাকা। তার মানে আমরা বুঝতে পারছি ইন্স্যুরেন্স এক্সপেন্স 850 টাকা এক্সপেন্স হয়ে গিয়েছিল বলেই আমার কিন্তু প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা, 850 টাকা কমে গিয়েছিল।
কারণ আমাদের ওই অ্যামাউন্টটুকু এখন এক্সপেন্স হয়ে গিয়েছে, আর যে অ্যামাউন্টটুকু এক্সপেন্স হয়ে যায় সেটা আর প্রিপেইড থাকে না, প্রিপেইডটা কমে যায়। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে। সো এখন তাহলে আমি কি করব, ওই ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে, তাহলে আলটিমেটলি আমি কি পেলাম যে আমার প্রিপেইড ইন্স্যুরেন্স কমে যাচ্ছে আর ইন্স্যুরেন্স এক্সপেন্স একটা বৃদ্ধি পেয়েছে। সো আলটিমেটলি এক্সপেন্সকে বাড়ানোর জন্য আমি ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ডেবিট করব। এই যে জার্নালটা দেখেন 4 নাম্বার, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট বলে আমি ইন্স্যুরেন্স এক্সপেন্সকে বাড়ালাম, আর প্রিপেইড ইন্স্যুরেন্সটা কমে যাচ্ছে বলে প্রিপেইড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করে 850 টাকা দেখিয়ে দিলাম। বোঝা গেল? জি ম্যাম। ওকে, এবার নেক্সট আমি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়বো একবার। এরপর দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্সের পর প্রিন্টিং ইকুইপমেন্ট, দেখেন প্রিন্টিং ইকুইপমেন্ট দুটোতেই সেম অ্যামাউন্ট আছে, তার মানে এটার জন্য আমি কোনো জার্নাল করব না। কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে দেখেন 28,000 টাকা ছিল, পরবর্তীতে 34,000 টাকা হয়েছে, তার মানে 6,000 টাকা আমার বেড়ে গেল। সো আমি এই 6,000 টাকার জন্য আমি কি করব, একটা জার্নাল দিব তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে। কি করব, সরি আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আমি সরি এখানে এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমি পাইনি, আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে পেয়েছি। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি 6,000 টাকা বেড়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছি। এখন একটু যদি মনে করেন আমরা অ্যাডজাস্টিং জার্নালে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের এগেইনস্টে কাকে সবসময় চার্জ করতাম মনে আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে যে চার্জ করতাম। হ্যালো ম্যাম আরেকবার বলা যাবে? হ্যাঁ, আমি বলেছি যে আমরা যখন এর আগে দুটো ম্যাথ করলাম, জার্নাল করলাম, সেখানে কিন্তু আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের এগেইনস্টে কাকে চার্জ করতাম? ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে চার্জ করতাম, মনে আছে? জি ম্যাম। ঠিক আছে, তার মানে এখন আমি খুঁজে বের করব যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু 6,000 টাকা বেড়েছে, তাহলে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি 6,000 টাকা আসলে বাড়লো, বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে কি হয়েছে? দেখেন এই যে দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি 6,000 টাকা বেড়ে গিয়েছিল। আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কোনো ডেপ্রিসিয়েশন ছিল না, কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এসে 6,000 টাকা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বেড়ে গিয়েছিল। এ কারণেই কিন্তু আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও 6,000 টাকা বেড়ে গিয়েছে, কারণ আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে যখন বাড়াই তার সাথে সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকেও বাড়াই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের অ্যামাউন্টটাই আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টকে বাড়িয়ে দেয়। সো যেহেতু আমি এক্সপেন্স দেখতে পাচ্ছি 6,000 টাকা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে এই 6,000 টাকার জন্য আমি কি করব, ডেবিট করব, এবং পাশাপাশি এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা যেহেতু আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটাকেও বাড়িয়ে দিবে, সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমি ক্রেডিট করে দেখাবো 6,000 টাকা। বোঝা গেল? জি ম্যাম। ওকে, নেক্সট এবার দেখেন ডেপ্রিসিয়েশনকে দেখিয়ে ফেললাম, এবার অ্যাকাউন্ট পেয়েবল দুটোতেই সেম অ্যামাউন্ট, আমার দেখাতে হবে না। ইন্টারেস্ট পেয়েবল, এখানে আমি কিন্তু একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি 150 টাকার, 150 টাকা আমি দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট পেয়েবল এর একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছি। আর এই ইন্টারেস্ট পেয়েবল মানে কি বোঝায়, যে আমার ইন্টারেস্টটা ডিউ আছে। ঠিক আছে, ইন্টারেস্ট পেয়েবল মানে যে কোনো একটা পেয়েবল মানেই হচ্ছে সেই অ্যামাউন্টটা ডিউ আছে, এটা বোঝায়। তো আমি এখানে এখন চিন্তা করবো যে ইন্টারেস্ট পেয়েবলের জন্য আমরা সাধারণত কাকে চার্জ করি। নিশ্চয়ই এটা কি মিন করছে যে ইন্টারেস্ট এক্সপেন্সটা বকেয়া ছিল বলেই তো আমি ইন্টারেস্ট পেয়েবলকে ক্রেডিট করেছি। সো এখন দেখেন আমার এখানে ইন্টারেস্ট এক্সপেন্স কি আসলে আমার 150 টাকার কোনো অ্যামাউন্ট পাবো, আমি চেক করব। দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স ছিল প্রথমে 350 টাকা, পরবর্তীতে হয়েছে 500 টাকা, তার মানে 150 টাকা আমার কি হয়েছে, বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ঠিক আছে, সো যেহেতু আমার 150 টাকা বেড়ে গিয়েছে, আমি কি করব, এই 150 টাকার জন্য জার্নালটা কি দিব। তার মানে কি, আমি মনে রাখবেন যে যখনই আমি কোনো পেয়েবল অ্যামাউন্ট পাবো, তার মানে বুঝতে পারবো যে ওই এক্সপেন্সটা নিশ্চয়ই ডিউ ছিল, এবং সেই পার্টিকুলার অ্যামাউন্টটা আমি খুঁজে বের করার চেষ্টা করব যে আমার ট্রায়াল ব্যালেন্সে কোথায় সেটা আছে। আমি যখন দেখলাম যে ইন্টারেস্ট পেয়েবল 150 টাকা একটা অ্যামাউন্ট, সো আমি খুঁজে বের করবো যে ইন্টারেস্ট এক্সপেন্সেও কি আমার 150 টাকার ডিফারেন্সকে পাচ্ছি আমি, এবং দেখলাম যে হ্যাঁ আমি ইন্টারেস্ট এক্সপেন্সের ক্ষেত্রেও কিন্তু আমি 150 টাকা একটা ডিফারেন্স পেয়ে গেলাম। সো আমি আলটিমেটলি বুঝতে পারছি যে আমার 150 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স বকেয়া বা ডিউ ছিল বলেই আমার এই দুটো অ্যামাউন্টের মধ্যে আমি 150 টাকার একটা গ্যাপ পেয়েছি। সো আমি জার্নালটা দিয়ে দিব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। দ্যাট ইজ ইন্টারেস্ট এক্সপেন্সটা বকেয়া থাকলে আমরা যে জার্নালটা দিই, বা যে কোনো এক্সপেন্স বকেয়া থাকলে যে জার্নালটা দিই, সেই জার্নালটা আমি দিয়ে দিলাম। বোঝা গেল? জি ম্যাম। ওকে, এবার নেক্সট যদি আমি স্যালারি, এরপর দেখি আমরা স্যালারি পেয়েবল। দেখেন ইন্টারেস্ট পেয়েবলের পরে নোট পেয়েবল, দুটো সেম অ্যামাউন্ট, কিছু দেখাতে হবে না। আনআর্নড অ্যাডভার্টাইজিং ফি, এটা অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি। এরপর
স্যালারি পেয়েবল, দেখেন স্যালারি পেয়েবল আমরা দেখতে পাচ্ছি যে দুটো মানে আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মধ্যে 1300 টাকার একটা গ্যাপ দেখতে পাচ্ছি। তার মানে কি এটাও মিন করছে যে নিশ্চয়ই স্যালারি এক্সপেন্সটা আমার বকেয়া ছিল। সো আমি আবার চেক করবো যে আসলে কি আমার স্যালারি এক্সপেন্সটা ডিউ ছিল 1300 টাকা, বকেয়া ছিল। সো দেখেন এখানেও যদি আমি আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ডিফারেন্সটা বের করি, সো আমি কিন্তু 1300 টাকার একটা গ্যাপ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে 10,000 আর 11,300, তার মানে 1300 টাকার এখানেও একটা গ্যাপ দেখতে পাচ্ছি। সো এটা কি মিন করছে যে আমার স্যালারি এক্সপেন্স 1300 টাকা বেড়ে গিয়েছিল এবং স্যালারি পেয়েবল বেড়ে গিয়েছিল 1300 টাকার, ডিফারেন্সটা আমার পাচ্ছি। দ্যাট মিনস আমার 1300 টাকার একটা স্যালারি এক্সপেন্স ছিল যেটা ডিউ ছিল, পরিশোধ করা হয়নি। সো আমার কোনো ডিউ এক্সপেন্স থাকলে আমরা জার্নালটা কি দেই, ওই এক্সপেন্স ডেবিট বলে এক্সপেন্স পেয়েবলকে ক্রেডিট করি। দ্যাট ইজ স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, আমরা 1300 টাকা বসিয়ে দিলাম। সো আমাকে এখন বলেন কার কি প্রবলেম আছে, কে কি বোঝেননি? হ্যালো, ম্যাম কোনো প্রবলেম তো পেলাম না। আপনি তো পেলেন না, বাকিরা হচ্ছে গিয়ে অনেকে তো পায়। সো তারা হচ্ছে গিয়ে তাদের জন্য বলছি। অন্যরা প্লিজ কেউ কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কোয়েশ্চেন করেন। ম্যাম করতে করতে হলো প্রবলেম বের হবে, এখন এভাবে বোঝা যায় না। কিন্তু মনে করেন ধরেন আমি যখন বুঝিয়েছি সেখানে কোনো আইটেম নিয়ে মনে হয়নি যেটা আর একটু ম্যাডাম আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো, আমরা বুঝতে পারতাম আরো ভালো, এরকম কিছু মনে হয়নি? না ম্যাম, বুঝতে পারছি। পারছেন? ওকে ফাইন, ঠিক আছে। যদি বুঝে থাকেন, আর আপনাদের তো রেকর্ডিং তো থাকলেই পরে আবার দেখবেন। চ্যাপ্টার থাকবে? হুম, কয়টা চ্যাপ্টার থাকবে ফাইনালে ফাইনালে হ্যাঁ। এখনো আমি ওইভাবে বলতে পারবো না যে কয়টা চ্যাপ্টার থাকবে। হয়তো যদি আমরা মানে ফাইনালের আগ পর্যন্ত আরো কয়েকটা চ্যাপ্টার তো আমরা কভার করব। যদি বেশ ভালো কিছু চ্যাপ্টার কভার করতে পারি তাহলে হয়তো পেছন থেকে কিছু বাদ দিয়ে দিব। লেটেস্ট গুলো থেকেই বেশি কোয়েশ্চেন হবে, পুরোনো গুলো থেকে হয়তো কিছু কোয়েশ্চেন হতে পারে। কারণ ফাইনালে তো আমাদের 40 মার্কসের জন্য কোয়েশ্চেন করতে হবে। তখন দেখা যাবে যে ধরেন এখন আমি মিডের পরে একটা চ্যাপ্টার করিয়ে ফেলছি, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার থেকে আরেকটু কিছু করি, আমি নেক্সট আরেকটা চ্যাপ্টার করাবো। সো আমি যদি আরো দুটো চ্যাপ্টার, আমার প্ল্যান আছে মিনিমাম আরো দুটো চ্যাপ্টার আমি করাবো, ওয়ার্কশিট, এরপর হচ্ছে মার্চেন্ডাইজিং বিজনেস, এরপর যদি আমি আরো কিছু করাতে পারি। সো আরো দুটো চ্যাপ্টার যদি করাতে পারি তো 3টা চ্যাপ্টার আমাদের নতুন মিডের পরের থেকে চ্যাপ্টার হয়ে গেল। আর প্রিভিয়াস যদি আমি কিছু আরো করাতে পারি, মানে প্রিভিয়াস থেকে যদি কিছু নেই, সেভাবে আমি চিন্তা করবো। এখনো আসলে এই মুহূর্তে চিন্তা করিনি। তো কারো কোনো আজকের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম নেই, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। কেউ কোনো কোয়েশ্চেন করছেন না? জাকারিয়া, কোনো প্রবলেম নেই তো? ম্যাম? নাকি কোনটাই বুঝিনি, কি কোয়েশ্চেন করলেন? মানে কুইজ কি আরো একটা নিবেন? মানে 3টা করে না তো সাধারণত? তার জন্য হ্যাঁ, তো 3টা কি, আমি তো 4টাও নিতে পারি। ও, 3টা তো মিনিমাম নিবই, 4টাই নিতে পারি আমি। কারণ কেউ কেউ যদি মিস করেন তাদের জন্য হচ্ছে একটা থাকবে। সবাই যদি দিতে চান আপনি দিতে পারেন। যদি 4টা কুইজ দিই তাহলে কি ম্যাম বেস্ট অফ 3 মানে অবশ্যই অবশ্যই বেস্ট 3 কাউন্ট করবো। ম্যাম ওইটাই ভালো, হ্যাঁ বেস্ট 3 কাউন্ট করবে। হ্যাঁ, 4টা নিলে তো আমি বেস্ট 3 কাউন্ট করবো। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই আমি ইয়ে করে ফেলবো, তো আরেকটা কুইজ নিয়ে নিব। ওকে, তো তাহলে আমি কি রেকর্ডিংটা অফ করে ফেলবো? আমাদের হাতে আমরা অলরেডি 10টা 11টা 22 বেজে গেছে। জি ম্যাম, অফ করে দেন। ঠিক আছে, এবার